সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের পারিবারিক বাজেট এবং এর পরবর্তী পাঠগুলো নিয়ে আলোচনা করব। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি সঞ্চয় হলো আমাদের বিপদের বন্ধু। কিছু অর্থ সঞ্চয় নিশ্চিত করতে আয়ের তুলনায় ব্যয় কম করতে হয়, কেননা আমরা যখন আয়ের তুলনায় ব্যয়টা বেশি করে ফেলব তখন কিন্তু আমরা সঞ্চয় করতে পারবো না, আর আমরা যখন আয়ের তুলনায় ব্যয়টা কম করব তখন আমরা সঞ্চয় করতে পারবো। পরিবারের আয়ের চেয়ে কম ব্যয় করার জন্য ব্যয়ের পরিকল্পনা করা ভীষণ জরুরি। এটা অবশ্যই করা উচিত আমাদের। পরিকল্পনা যৌক্তিকভাবে আয়ের সঙ্গে সঙ্গতি রেখে এমনভাবে ব্যয় করা উচিত যাতে পরিবারের সমস্ত চাহিদা পূরণ হয়। এর জন্য প্রত্যেক পরিবারকে একটি ব্যয় পরিকল্পনা করতে হয়। ব্যয় পরিকল্পনাটা কি? ব্যয় পরিকল্পনা হলো ব্যয় করার একটি পরিকল্পিত পদ্ধতি। এটি একটি পরিবারের মোট আয়ের উপর নির্ভর করে। এটি পরিবারের আয় কত হবে তার উপর নির্ভর করে। এটি পরিবারকে তাদের আয়ের মধ্যে বসবাস করতে এবং ভবিষ্যতের প্রয়োজন এবং জরুরি অবস্থার জন্য অর্থ সঞ্চয় করতে সহায়তা করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, বাজেট কি? বাজেট কীরকম এই বিষয়ে একটু ধারণা নেই। বাজেট হলো এমন একটা পরিকল্পনা যেখানে একটি নির্দিষ্ট সময়কালের আয় ও ব্যয়ের বিভিন্ন খাতের বর্ণনা থাকে। অর্থাৎ বাজেটে একদিকে যেমন আয়ের বিভিন্ন খাতের বিবরণ থাকে, তেমনি পরিকল্পিত ব্যয়েরও বিভিন্ন খাতের বিবরণও থাকে। বাজেট এমনভাবে প্রণয়ন করা হয় যেখানে আয়ের সঙ্গে সঙ্গতি রেখে সকল প্রয়োজনীয় ব্যয়ের পরিকল্পনা করা হয়। বাজেটের ধারণা অনুযায়ী আমরা কি এখন অনুমান করতে পারবো পারিবারিক বাজেটটা কি? শিক্ষার্থী বন্ধুরা, পারিবারিক বাজেট হলো একটা নির্দিষ্ট সময়কালে একটি পরিবারের বিভিন্ন সদস্যের বিভিন্ন খাত থেকে সম্ভাব্য আয় ও বিভিন্ন খাতে পরিকল্পিত ব্যয় বিবরণ। তাহলে পারিবারিক বাজেট যেটা, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়কালে একটা পরিবারের বিভিন্ন সদস্যের বিভিন্ন খাত থেকে সম্ভাব্য আয় ও বিভিন্ন খাতে পরিকল্পিত ব্যয়ের বিবরণ, যেটা এটাই পারিবারিক বাজেট। পারিবারিক বাজেট বিভিন্ন প্রয়োজনীয় খাতে ব্যয়ের জন্য পর্যাপ্ত অর্থের নিশ্চয়তা প্রদান করে। একই সঙ্গে একটি পরিবারের আয়ের একটি অংশ ভবিষ্যতে ব্যবহারের জন্য আলাদা করে রাখতে হয়। তোমরা নিশ্চয়ই জানো, এই অর্থ যারা আলাদা করে রাখা হয় তাই হচ্ছে সঞ্চয়। সেটাই হচ্ছে আমাদের সঞ্চয়, যেটা আমরা আলাদা করে রাখি ব্যয়ের পর। সঞ্চয়কৃত অর্থ ভবিষ্যতে যে কোনো সময় পারিবারিক প্রয়োজন বা জরুরি অবস্থা, পরিবারের কারো বিয়ে বা উচ্চতর শিক্ষা, বার্ধক্য নিরাপত্তা, স্বাস্থ্য প্রয়োজন বা বিলাসদ্রব্য কেনা ইত্যাদি কাজে ব্যবহার করা যেতে পারে। পারিবারিক বাজেট একটি পরিবারকে ঋণগ্রস্ত হওয়া থেকে মুক্ত রাখতে সাহায্য করে থাকে। কারণ আমরা জানি আয়ের সঙ্গে সঙ্গতি রেখে ব্যয় পরিকল্পনা করলে একটা পরিবার ঋণগ্রস্ত হয় না। একটি ভালো বাজেটের কিছু বৈশিষ্ট্য থাকে। এই বৈশিষ্ট্যগুলো কি? বাজেট করলে আমরা বুঝতে পারি যে কোন খাতে আমাদের কোনটা বেশি ব্যয় করতে হবে, কোন খাতে কম ব্যয় করতে হবে। এই বিষয়টা আমরা বুঝি। কীভাবে সঞ্চয় আমরা করতে পারি, এই বিষয়গুলো থাকে, পরিচালিত হয়ে থাকে। একটা ভালো বাজেটের বৈশিষ্ট্যগুলো কী, এটা নির্ণয় করতে গেলে আগে আমাদেরকে আয়ের সঠিক অনুমান করতে হবে। আয়ের সঠিক অনুমান কীরকম? একটি নির্দিষ্ট সময়কালে কোন কোন খাত থেকে আয় হতে পারে তা যতটা সম্ভব সঠিকভাবে অনুমান করতে হবে আমাদেরকে। ব্যয়ের সঠিক অনুমানও করতে হবে। পরিবারের বিভিন্ন সদস্যের প্রয়োজন বিবেচনা করে ব্যয়ের খাতগুলো সঠিকভাবে অনুমান করা। গত কয়েক মাসের ব্যয়ের খাত বিশ্লেষণ করে যথাসম্ভব সঠিকভাবে ব্যয়ের সম্ভাব্য হিসাব করতে হয়। এরপর আয়ের যুক্তিসঙ্গত বরাদ্দ। বিভিন্ন খাতে ব্যয়ের যুক্তিসঙ্গত বরাদ্দ নিশ্চিত করতে হয়। নমনীয় এমনভাবে ব্যয়ের জন্য বরাদ্দ নির্দিষ্ট করা যাতে বিভিন্ন খাতে চাহিদা পরিবর্তন হলে তা মেটানো যায়। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বুঝে গেছো, সঠিক অনুমান ও যৌক্তিকতা বজায় রেখে বাজেটে এমনভাবে ব্যয়ের জন্য বরাদ্দ নির্দিষ্ট করতে হয় যাতে বিভিন্ন খাতে চাহিদা পরিবর্তন হলে তা মেটানো যায়। অর্থাৎ সবচাইতে প্রয়োজনীয় খাতে সম্ভাব্য খরচের চাইতে একটু বেশি বরাদ্দ রাখতে হয়। এর ফলে প্রয়োজন অনুযায়ী একটা আইটেম থেকে অন্য আইটেমে কিছু অর্থ পরিবর্তনের সুযোগ থাকে। যেমন দেখো, একটা এখানে দলগত কাজ দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা করার চেষ্টা করো। দেখি, পারিবারিক বাজেট প্রণয়ন। এবার আমরা আমাদের নিজের পরিবারের জন্য মাসিক পারিবারিক বাজেট প্রণয়ন করব। পারিবারিক বাজেট প্রণয়নে যা যা প্রয়োজন আমাদের হতে পারে, বাজেট প্রণয়নের জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে পরিবারের মাসিক সম্ভাব্য আয় নিরূপণ। একটা পরিবারের মাসিক আয় কত টাকা সেটা নিরূপণ করতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে আয়ের সম্ভাব্য খাতগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। এটা আমাদের নিজেদেরকেই, কেন এটা আমাদের পরিবারের জন্য। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ব্যয়ের খাতগুলো জেনে নিতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সকল রকম ব্যয়ের খাত নির্দিষ্ট করতে হবে। কোন খাতে কত অর্থ ব্যয় হতে পারে তা হিসাব করে আমাদেরকে বের করতে হবে। তবেই আমরা পারিবারিক বাজেটটা প্রণয়ন করতে পারবো।
পরিবারের আর্থিক কাজ চিহ্নিত করা ও পরিবারের আর্থিক কাজে সহযোগিতা করা। তোমার কি মনে হয় তুমি এবং তোমার ভাই বোন পরিবারের আয় বৃদ্ধিতে বা আর্থিক কাজে অবদান রাখতে পারো? একটু চিন্তা করে দেখো তো। হ্যাঁ, তুমি ঘরের কাজে সহায়তা করতে পারো, যেমন ঘর পরিষ্কার করা, ঘর মোছা, থালা বাসন বা কাপড় ধোয়া। তুমি বাড়িতে জামা কাপড় সেলাই করতে পারো, শাকসবজি চাষ বা মুরগি পালন করতে পারো, বা পরিবারের ব্যবহৃত মোবাইল ফোন, স্মার্টফোন বা গ্যাজেট মেরামত করতে পারো, বা অন্যদের প্রয়োজনে টাইপিং বা কম্পিউটার কম্পোজ করতে পারো। যে কাজগুলো করতে তোমার পরিবারের ব্যয় হয়, সেই কাজগুলো তুমি নিজে করা মানে এই কাজের জন্য তোমার পরিবার যে ব্যয় করতো তা বাঁচাতে পারো। অর্থাৎ পরোক্ষভাবে তুমি পরিবারের জন্য আয় করছো। প্রত্যক্ষভাবে হয়তো বা না, কিন্তু পরোক্ষভাবে তুমি এই যে মোবাইলটা ঠিক করতে গেলে আমাদেরকে মেকানিকের কাছে যেতে হইতো, মুরগি পালন না করলে আমাদেরকে মুরগি ক্রয় করে নিয়ে আসতে হতো। এবার তুমি কাগজ টাইপিং বা কম্পিউটার কম্পোজ করতে না পারলে, টাইপিং করতে না পারলে সেটা আমাদের ব্যয় হতো। যেহেতু সব কাজ তুমি করতে পারতেছো, তুমি পরোক্ষভাবে পরিবারের জন্য আয় করছো ভাই। শিক্ষার্থী বন্ধুরা, আবার ব্যয় কমিয়েও আয় করা যায়, যেমন বিদ্যুৎ, গ্যাস বা পানি কম ব্যবহার করা। রিক্সার পরিবর্তে হেঁটে গেলে বা বাসে স্কুলে গেলেও তোমার পারিবারিক ব্যয় কম হবে, যা এক ধরনের পারিবারিক আয়ের মধ্যে পড়ে। এক ধরনের পারিবারিক আয় এটা আমাদের। শিক্ষার্থী বন্ধুরা, এই কাজগুলো আমাদের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের একটা ছক আছে, চলো দেখে নেই। বলা হচ্ছে চলো নিজেকে প্রশ্ন করি। চলো তো দেখি আমরা আমাদেরকে প্রশ্ন করে কি উত্তরগুলো খুঁজে পেতে পারি, এখানে ভেবে দেখি তো বলা হচ্ছে কেন। তো দেখো, এখানে প্রথমত বলা হচ্ছে ইস্ত্রি অন করে রেখে মোবাইলে গল্প করছি না তো। ইস্ত্রি কখনো অন করে গল্প করা যাবে না, কেননা ওটা বিদ্যুৎ আমাদের খুবই বেশি ব্যয় হয় ওটাতে, বিদ্যুৎ পরিবাহী ওটা, এই জন্য ওটা তোমাদের নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করে নির্দিষ্ট জায়গায় বন্ধ করে রেখে দিতে হবে। এবার কক্ষ ত্যাগের সময় বাতি, ফ্যান, এসি বন্ধ করছি তো বা করেছি তো, এটা অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখে নিবা। এরপরে দেখো, কল ছেড়ে দিয়ে দাঁত ব্রাশ করছি না তো। এই যে ট্যাপ যেটাকে বলা হয়ে থাকে, এই ট্যাপ ছেড়ে কখনো ব্রাশ করা উচিত নয়, বন্ধ করে ব্রাশ করতে হবে ভাই, না তো পানির অপচয় হচ্ছে, বিদ্যুৎ বিল বেশি বাড়তেছে হু হু করে। রান্না শেষে চুলা বন্ধ করেছি তো, অবশ্যই চুলা বন্ধ করে রাখতে হবে, নতুবা দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। কাপড় ধোয়ার সময় বালতিতে পানি উপচে পড়ে যাচ্ছে না তো, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে টাকা অপচয় করছি না তো। অপ্রয়োজনীয় জিনিস আমাদের কেনার দরকার নেই, যেটা আমাদের প্রয়োজন ওই জিনিসটা আমরা কিনবো শিক্ষার্থী বন্ধুরা, নতুবা অপ্রয়োজনীয় কোনো জিনিস আমরা কিনবো না। তো শিক্ষার্থী বন্ধুরা, এতটুকুই ছিল তোমাদের সঙ্গে আজকের আলোচনার বিষয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবা। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। আসসালামু আলাইকুম।